হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর যে শব্দ অর্থাৎ সাউন্ড চ্যাপ্টারটা রয়েছে সেই সাউন্ড চ্যাপ্টারের মধ্যে তরঙ্গ সম্পর্কিত কয়েকটি প্রাকৃতিক রাশি নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক রাশিগুলির মধ্যে যেমন হচ্ছে কি তোমার তরঙ্গের বিস্তার কাকে বলে, ঠিক আছে, বা তরঙ্গের বিস্তার কী, তরঙ্গ দৈর্ঘ্য কী, তরঙ্গের পর্যায়কাল কী, তরঙ্গের কম্পাঙ্ক কী এবং তরঙ্গ বেগ কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা দেখে নেব যে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠিত করব এবং তার সাথে সাথে কিছুগুলো কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে নেব এবং তাদের সমাধান করব, ঠিক আছে। তো চলো আজকে আমরা শুরু করি। তো প্রথমেই দেখো, একটা তরঙ্গ আমি এঁকে নিয়েছি, ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমি শব্দ তরঙ্গ বলি তাহলে শব্দ তরঙ্গের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কী হচ্ছে, তরঙ্গ কখন সৃষ্টি হচ্ছে, তরঙ্গ মাধ্যমের যে কণাগুলো থাকছে সেই কণাগুলো কম্পিত হচ্ছে, তাই তো, আন্দোলন হচ্ছে, আন্দোলন হওয়ার ফলে আমার তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে এই একটা কণা, এইটা কি হচ্ছে, প্রাথমিক অবস্থায় ছিল, অর্থাৎ এটা কি ছিল, সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় ছিল, তাই তো, স্থির অবস্থায় ছিল। তাহলে আমি বলতে পারি যে তরঙ্গের উপরিস্থিত কোনো মধ্যম কণা কি হচ্ছে, তরঙ্গের এটা কি, তরঙ্গের উপরিস্থিত কোনো একটা মাধ্যম কণা কি হচ্ছে, স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থা থেকে দেখো এই কণাটা কোথাও কত দূর পর্যন্ত যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এই যে আমি এই পয়েন্টটা যদি আমি ধরে নিই তাহলে কি হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে তার ম্যাক্সিমাম কি স্মরণ হচ্ছে, তাই তো। তাহলে এই জায়গাটায় কী ছিল, কণাটা সাম্যাবস্থায় ছিল বা স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থা থেকে কী হচ্ছে, সর্বাধিক কতটা পর্যন্ত যাচ্ছে, এতটা পর্যন্ত যাচ্ছে, তাই তো। তাহলে এই যে সর্বাধিক যতটা পর্যন্ত তার স্মরণ হচ্ছে, সেই স্মরণটাকে বলা হয় কি, তরঙ্গের বিস্তার। অর্থাৎ আমি যদি এক্ষেত্রে দেখি তাহলে এই কণাটা, অর্থাৎ এই যে কণাটা কী ছিল, মাধ্যমের কোনো কণা, এটা কি, এই কণাটাকে যদি আমি এই তরঙ্গের মাধ্যম হিসেবে কল্পনা করি তাহলে কী হচ্ছে, কোনো মাধ্যম কণা কি স্থির অবস্থা থেকে কী হচ্ছে, সর্বাধিক যতটা দূরত্ব পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, সর্বাধিক এতটা পর্যন্ত দূরত্ব যাচ্ছে, তাই তো। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ এর থেকে আর বেশি যাবে না, কারণ এই জায়গাটা থেকে যত দেখো আবার কমে যাচ্ছে দূরত্বটা, তাই তো। তার মানে কি, সর্বাধিক এতটা পর্যন্ত স্মরণ হচ্ছে। এই যে স্মরণটা, সেই স্মরণটাই হচ্ছে কি তার বিস্তার। আমি যদি এটাকে নাম দিই এবি, তাহলে এবিটা কি হচ্ছে, এবিটাই হচ্ছে তরঙ্গের, অর্থাৎ এই যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে সেই তরঙ্গটার বিস্তার হচ্ছে এবি, ঠিক আছে। তো এবিটা আসলে বুঝতে পারলে তাহলে এবিটা অর্থাৎ তরঙ্গের বিস্তার কি, তরঙ্গের বিস্তার হচ্ছে তরঙ্গ সৃষ্টিকারী, অর্থাৎ এই যে তরঙ্গটা সৃষ্টি করছে, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার, যদি আমি এটাকে কণার হিসেবে কল্পনা করি তাহলে এখানে কী হচ্ছে, তরঙ্গ সৃষ্টিকারী এই কণাটা তরঙ্গ সৃষ্টি করছে, তাই তো। তাহলে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা কি হচ্ছে, এই জায়গাটায় সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থান থেকে সর্বাধিক স্মরণ হয়, ঠিক আছে, সেই সর্বাধিক স্মরণটাকে কি বলা হয়, সেই তরঙ্গটার বিস্তার বলা হয়, ঠিক আছে। অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার সাম্যাবস্থান থেকে, ঠিক আছে, সাম্যাবস্থান থেকে যে সর্বাধিক স্মরণ হয় তাকে আমরা কি বলি, বিস্তার বলি, ঠিক আছে। যে সর্বাধিক স্মরণ হয় তাকে আমরা বলি বিস্তার, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি তরঙ্গের বিস্তারটা লিখে নিয়েছি। তাহলে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার সাম্য অবস্থান থেকে সর্বাধিক যে স্মরণ হয় সেই স্মরণটাকে আমার কি বলা হয়, তরঙ্গের বিস্তার। তাহলে তরঙ্গের বিস্তার বুঝতে পেরেছো। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এবিটা হচ্ছে, এটাই হচ্ছে কি তরঙ্গের বিস্তার, ঠিক আছে, তরঙ্গের বিস্তার। তাহলে এটাই হচ্ছে কি আমার তরঙ্গের বিস্তার। এরপরে আমরা দেখে নেব যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য কি, দেখো একবার এই কণাটা কি হচ্ছে, একবার পূর্ণকম্পন কখন সম্পন্ন করছে, দেখো এই জায়গাটায় ছিল, এই জায়গাটা থেকে কি হচ্ছে, এই জায়গাটায় এসে একবার পূর্ণকম্পন সম্পন্ন করছে এটা, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এই বিন্দুটাকে কল্পনা করি তাহলে কি হচ্ছে, এই যে বিন্দুটা, অর্থাৎ এই একটা দশা যদি আমি হিসেবে কল্পনা করি তাহলে এই দশাটাতে আবার কখন ফিরে আসছে, যখন এই জায়গাটায় আসছে, তাই তো। অর্থাৎ সমদশায় কখন ফিরে আসছে, এই হয় এ, আমি যদি এটাকে সি পয়েন্ট নাম দিই তাহলে এ পয়েন্টটা যখন সি পয়েন্টটা, অর্থাৎ আমি যদি এই দুটোকে কল্পনা করে নিই তাহলে এই দুটো পয়েন্ট কী হচ্ছে, একই দশায় উপস্থিত থাকছে, তাই তো। তাহলে এই যে দশা, অর্থাৎ একই দশা, ঠিক আছে, দুটি সমদশা সম্পন্ন কণার যে মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এটাকে যদি আমি কণা হিসেবে কল্পনা করি তাহলে কণাটার কি হচ্ছে, কণাটার এই কণাটার কি হলো, কণাটার সর্বাধিক স্মরণ এইটা হলো, তাই তো। অর্থাৎ এই যে এই দশাটাকে, অর্থাৎ কণাটার এই অবস্থানটাকে যদি আমি একটা দশা হিসেবে কল্পনা করি, ঠিক আছে, তাহলে এই দশাটাতে আবার কখন ফিরে আসছে, যখন আমার সি পয়েন্টটাতে আসছে, ঠিক আছে। তাহলে এই যে কণাটার কি হচ্ছে, দুটি সমদশা সম্পন্ন মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্বটাকে আমার কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে। অর্থাৎ আমি যদি একটা পূর্ণ তরঙ্গ, আর তার আগে বলে দিই পূর্ণ তরঙ্গ কি, পূর্ণ তরঙ্গ হচ্ছে, ঠিক আছে, পূর্ণ তরঙ্গ বলি,
কোনো মুহূর্তে, ঠিক আছে, এই একটা মুহূর্ত, কোনো মুহূর্তে, ঠিক আছে, কোনো মুহূর্তে তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার, অর্থাৎ আমি যদি এইটাকে একটা দশা হিসেবে কল্পনা করি তাহলে দেখো পরবর্তী কী হচ্ছে, এইটা একটা দশা আর এইটা একটা দশা, তাই তো? তাহলে এই যে পরপর দুটি সমদশা সম্পন্ন, বা আমি যদি এই জায়গাটাকে আমি কল্পনা করে নিই তাহলে কী হচ্ছে, এটা আবার কখন আসছে সমদশায়, তখন এই দেখো এই জায়গাটায় আছে, তাই তাই না? তাহলে এই জায়গাটায় যখন আসছে তখন কী হচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে কোনো মুহূর্তে তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে কী বলা হয়, বা মধ্যবর্তী তরঙ্গকে, অর্থাৎ এই যে সমদশা সম্পন্ন, যদি আমি এই জায়গাটাকে কল্পনা করি তাহলে এইটা কী হচ্ছে, একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে, ঠিক আছে? আমি যদি এই জায়গাটাকে কল্পনা করি তাহলে কী হচ্ছে, এই জায়গাটা হচ্ছে, অর্থাৎ এই যে এ আর সি হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? তো পূর্ণ তরঙ্গ জিনিসটা বুঝতে পারলে নিশ্চয়। তাহলে পূর্ণ তরঙ্গ কী হচ্ছে, দুটি সমদশা সম্পন্ন কণার, অর্থাৎ এই যে দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গ যে রয়েছে সেই তরঙ্গটিকে বলা হয় আমার কি, পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? যদি আমি এইটাকে একটা মানে অবস্থান হিসেবে কল্পনা করি তাহলে সে আবার এই অবস্থায়, অর্থাৎ যে জায়গা থেকে শুরু হচ্ছিলো সেই জায়গাটাকে আমি যদি আবার কল্পনা করি তাহলে কী হচ্ছে, এই জায়গাটা হচ্ছে, আমি যদি এই দশাটাকে ধরে নিই তাহলে কী হচ্ছে, এই দশাটা হচ্ছে, যদি আমি এইটাকে আরেকটু বাড়িয়ে দিই, অর্থাৎ আরেকটা তরঙ্গ এই হয়, তরঙ্গটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কী হচ্ছে, এই জায়গাটা আর এই জায়গাটা কী হচ্ছে, একই সমদশায় আসছে, ঠিক আছে? তাহলে এই যে সমদশা সম্পন্ন, ঠিক আছে, সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, এই যে মধ্যবর্তী তরঙ্গ, সেই তরঙ্গটাকে বলা হয় একবার পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? অর্থাৎ পূর্ণ তরঙ্গ হচ্ছে সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গ, ঠিক আছে? দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গই হচ্ছে পূর্ণ তরঙ্গ। তো তরঙ্গ দৈর্ঘ্য বলছে যে এই যে দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এই জায়গাটার যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটাকে বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা বুঝতে পারলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে একটি পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এটাকে সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে তরঙ্গ আছে সেটাকে আমরা কি বলছি, পূর্ণ তরঙ্গ। তাহলে এই যে পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্যটা রয়েছে সেই দৈর্ঘ্যটাকে আমার বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পেরেছো? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যকে কিসের সাহায্যে প্রকাশ করা হয়, ল্যামডার সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যকে আমার ল্যামডার সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে এই যে চিহ্নটা এটা হচ্ছে ল্যামডা চিহ্ন, ঠিক আছে? তাহলে পূর্ণ তরঙ্গের যে মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা আছে, ঠিক আছে, মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাকে আমার কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে পূর্ণ তরঙ্গ কি বলছে, পূর্ণ তরঙ্গ হচ্ছে দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গ, আর তরঙ্গ দৈর্ঘ্য কী হচ্ছে, সেই যে পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্যটা রয়েছে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখে নেব যে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল, এবার পর্যায়কাল, ঠিক আছে? এই যে পূর্ণ তরঙ্গ, ঠিক আছে, অর্থাৎ একটি পূর্ণ তরঙ্গ কী হলো, সৃষ্টি হলো, তাই তো? তাহলে আমরা দেখলাম যে তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে আমরা পাচ্ছি পূর্ণ তরঙ্গ থেকে আমরা পেলাম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যে সময়ে কি হচ্ছে, একটা পূর্ণ মানে এই যে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় বা এই পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে একটি, ঠিক আছে, একটা, এইটাকে, অর্থাৎ আমি এইটা থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটাই পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এই যে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময়টুকু লাগবে সেই সময়টাই হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই জায়গাটা থেকে এই জায়গাটা টাইমটাকে আমি যদি টি ধরে নিই তাহলে এই টিটাই হচ্ছে কি, পর্যায়কাল, ঠিক আছে? তো পর্যায়কাল কি, তাহলে একবার পূর্ণ তরঙ্গ হতে বা একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে, ঠিক আছে? তো পর্যায়কাল হচ্ছে, পর্যায়কাল কাকে বলবো আমরা, পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে, একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে কি বলা হয়, তরঙ্গের পর্যায়কাল বলা হয়, ঠিক আছে? তরঙ্গের পর্যায়কাল বলে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখে নেব ছবিটা আবার। তাহলে ছবিটাতে কি দেখতে পাচ্ছি যে এইখান থেকে এ থেকে সি কী করছে, একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে, এবং পূর্ণ তরঙ্গ এ আর সি এর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাই হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এই তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ একবার পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগছে, অর্থাৎ এই এ থেকে সি যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সেই পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময়টুকু লাগছে সেই সময়টাই হচ্ছে কি আমার
পর্যায়কাল। ঠিক আছে, তো পর্যায়কাল আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখে নেব আমরা তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে এইখানে কি দেখলাম, এই যে কণাটা রয়েছে সেই কণাটা কি হচ্ছে, তরঙ্গ সৃষ্টিকারী যে কণা, কোনো মাধ্যমের কণা কি করছে, আমার তরঙ্গ সৃষ্টি করছে, তাই তো। অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ হবে কি হবে না সেটাকে কার উপর নির্ভর করছে, এই যে কণাটা রয়েছে সেই কণাটার উপর, ঠিক আছে। তাহলে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একক সময়ে এই যে পূর্ণকম্পন বা পূর্ণকম্পন যতগুলি বা যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে সেটাকে আমার কি বলা হয়, তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী এই কণাটা, ঠিক আছে, কোনো কণা যদি হিসাবে কল্পনা করা হয় তাহলে কোনো কণা কি বলছে, একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে। টাইমটাকে যদি টিটাকে যদি 1 ধরে নেওয়া হয় তাহলে একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে তাকেই বলা হয় কি, তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে তরঙ্গ কম্পাঙ্ক কখন বলবো, একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে। অর্থাৎ এরকম তরঙ্গ, অর্থাৎ এই যে এ থেকে সি কী করলো, একটা পূর্ণ তরঙ্গ হলো। তাহলে এইরকম তরঙ্গ যতগুলো সৃষ্টি করতে পারবে, ঠিক আছে, বা যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে যখন টি 1 হবে, ঠিক আছে, অর্থাৎ একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকে এই তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক যদি আমি লিখি তাহলে কি হবে, কম্পাঙ্ক যদি আমি বলি, কম্পাঙ্ককে এন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, কম্পাঙ্ককে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়, ঠিক আছে। তাহলে তরঙ্গের কম্পাঙ্ক আশা করি বুঝতে পেরেছো। তাহলে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা কি করছে, একক সময় যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে সেই পূর্ণ তরঙ্গের সংখ্যাটাকে বলা হয়েছে কি, তরঙ্গের কম্পাঙ্ক। এবার দেখে নেব যে তরঙ্গের বেগ কাকে বলা হয়, ঠিক আছে, বা তরঙ্গের যে বেগটা রয়েছে। তাহলে এখানে দেখো যে একক সময় কি করছে, তরঙ্গ সৃষ্টি করছে কে, একক সময় যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে সেটাকে কি বলছি, আমরা কম্পাঙ্ক বলছি, তাই তো। অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একক সময় যে কটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকেই তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। এবার তরঙ্গ বেগ হচ্ছে একক সময়ে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করবে। অর্থাৎ এইটাকে যদি আমি এই তরঙ্গটা কি করছে, একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে কি এই তরঙ্গের বেগ, ঠিক আছে। অর্থাৎ এই তরঙ্গের মানে এটা কি, তরঙ্গ তো যাচ্ছে এই পথ দিয়ে, তাই তো। অর্থাৎ এই দিক বরাবর এই যে কণাটা রয়েছে সেই কণাটার গতিপথ হচ্ছে এটা, তাই তো। তাহলে এই যে একক সময়টাকে যদি আমি 1 ধরে নিই তাহলে একক সময়ে তরঙ্গ অর্থাৎ এই যে তরঙ্গটা রয়েছে যে দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, যতটা পথ যাবে তরঙ্গটা সেই পথটা বা অতিক্রম করে সেটাকেই আমার কি বলছে, তরঙ্গ বেগ, ঠিক আছে। অর্থাৎ একক সময়ে তরঙ্গ যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে কি তরঙ্গের বেগ, ঠিক আছে। দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ কি, একক সময়ে তরঙ্গ যে দূরত্ব যায় বা দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় কি, তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ দেখো আমি লিখে নিয়েছি, তরঙ্গ বেগ হচ্ছে একক সময়ে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় কি, তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় কি, তরঙ্গ বেগ, ঠিক আছে। তাহলে তরঙ্গ বেগ নিয়ে কোনো ডাউট নাই আশা করি। তাহলে তরঙ্গ বেগ হচ্ছে একক সময়ে তরঙ্গটা যতটা পথ যাচ্ছে, অর্থাৎ যতটা পথ যেতে পারবে বা অতিক্রম করে, ঠিক আছে, সেই অতিক্রম করার পথটাকে বলছে আমার তরঙ্গ বেগ। এরপরে আমরা দেখে নেব যে এই যে এককগুলো পেলাম বা রাশিগুলো পেলাম, প্রাকৃতিক রাশি, তাদের মধ্যে সম্পর্কগুলো কী, ঠিক আছে। প্রথমে আমরা দেখে নেব যে পর্যায়কাল ও কম্পাঙ্কের সম্পর্ক, ঠিক আছে। তো পর্যায়কাল এবং কম্পাঙ্কের সম্পর্ক কী, তাহলে আমরা কি দেখলাম, টি সময়ে কি তৈরি করছে, একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে, তাই তো। তাহলে টি সময়ে কি তৈরি করে একটি পূর্ণ তরঙ্গ, তাই তো। আমরা দেখলাম একটু আগে একটি পূর্ণ তরঙ্গ, ঠিক আছে। তাহলে টি সময়ে একটা পূর্ণ তরঙ্গ তৈরি করছে, তাহলে আমি যদি টাইমটাকে একক হিসেবে কল্পনা করি তাহলে একক সময়ে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, একক সময়ে 1/t
পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, তাই তো? তাহলে আমি কম্পাঙ্কের সংজ্ঞা কী জানি? কম্পাঙ্কের সংজ্ঞা হচ্ছে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একক সময়ে যে কটি পূর্ণ করবে। তাহলে টিটা যদি আমার এটা কী হচ্ছে, একক সময়ে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে, তাহলে এই যে 1/t এতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে। তাহলে আমি কম্পাঙ্কের সংজ্ঞা থেকে বলতে পারি যে একক সময়ে কী তৈরি করছে, এতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে। তাহলে যেটা একক সময়ে তৈরি করছে সেটাই তো আমার কম্পাঙ্ক, তাই না? তাহলে কম্পাঙ্কটা কী হচ্ছে, একক সময়ে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই আমার কম্পাঙ্ক। তাহলে আমি বলতে পারি যে কম্পাঙ্ক সমান 1/t সংজ্ঞা অনুসারে, তাই তো? তাহলে এটাই হচ্ছে কি আমার কম্পাঙ্ক। তাহলে এটাই হচ্ছে আমার কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি দেখলাম যে টি সময়ে তৈরি করে একটি পূর্ণ তরঙ্গ। তাহলে একক সময়ে কতগুলো তৈরি করবে, ঐকিক নিয়ম। তাহলে 1/t এতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে। তাহলে একক সময়ে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে বা যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে সেটাই হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে এতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করলো, তাহলে সেটাই হচ্ছে কি আমার কম্পাঙ্ক, ঠিক আছে? অর্থাৎ একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেটাই আমার কম্পাঙ্ক। কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে আমার এটা পেলাম, ঠিক আছে? এখান থেকে তুমি পর্যায়কাল যদি বার করতে চাও তাহলে কি হবে, পর্যায়কালটা হবে 1/n, ঠিক আছে? তাহলে এটা আমি পেয়ে যাব। তাহলে আমি কি পেলাম, পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক টি সমান 1/n। তাহলে তরঙ্গের বেগটাকে কিসের সাহায্যে প্রকাশ করা হয়, ভি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ হচ্ছে ভি, ঠিক আছে? কম্পাঙ্ককে আমার এন দিয়ে প্রকাশ করা হয়, এন হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? এরপরে আমরা সম্পর্ক যেটা দেখে নেব যে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো তরঙ্গ বেগটাকে কিসের সাহায্যে প্রকাশ করা হয়, ভি এর সাহায্যে। এনটাকে কম্পাঙ্ক সাহায্যে প্রকাশ করা হয়। আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ঠিক আছে? ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই রাশিগুলো ব্যবহার করা হয় এদেরকে প্রকাশ করার জন্য, ঠিক আছে? ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য, ভি সমান তরঙ্গ বেগ, এন সমান কম্পাঙ্ক, ঠিক আছে? তো এবার এদের মধ্যে কি কি রিলেশন আছে সেগুলো আমরা দেখে নেব। তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা কি দেখেছি, যে কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে কি দেখলাম, যে একক সময়ে কি তৈরি করছে, এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে, তাই তো? অর্থাৎ এন সমান আমরা কি পেলাম, 1/t, তাই তো? তার মানে কি বলতে পারি যে একক সময়ে কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, একক সময়ে কি তৈরি করছে বলো, একক সময়ে এন সংখ্যক বা 1/t সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি করছে, তাই তো? পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, তাই তো? তাহলে এটা আমি কি দেখলাম, সংজ্ঞা অনুসারে পেয়েছি, কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে। এই যে কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে পেলাম, ঠিক আছে? এইটা আবার যদি আমি মানে এটাকে বলি যে একক সময়ে তরঙ্গ কি করে, ভি দ্রুত অতিক্রম করে, হবে? তাহলে আমি বলতে পারি যে একক সময়ে তরঙ্গ কতটা দ্রুত অতিক্রম করে, যে তরঙ্গটা আছে সেই তরঙ্গটা কী হচ্ছে, একক সময়ে সে একটা পূর্ণ তরঙ্গ, বা সেটা আমি ভি যদি ধরে নিই তাহলে কি হচ্ছে, একক সময়ে কি করছে, তরঙ্গ ভি দূরত্ব অতিক্রম করে, ভি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তো ভি দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই যে একক সময় ভি দূরত্ব অতিক্রম করছে এবং একক সময় কি করছে, এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে, তাই তো? তাহলে এবার আমি বলতে পারি যে সময়টাতে এখানে কি হচ্ছে, একক সময় লাগছে, তার মানে কি আমি বলতে পারি যে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য, এই যে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটাই হচ্ছে কি, ভি, আমি বলতে পারি। তাহলে এই দুটো সংজ্ঞা অনুসারে আমি দেখতে পাচ্ছি যে এন সমান ভি, অর্থাৎ এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটাই হচ্ছে কি, ভি। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত, ভি, তাই তো? দেখো একক সময়ে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি করছে, ঠিক আছে? আবার একক সময়ে তরঙ্গটা কী হচ্ছে, ভি দ্রুত অতিক্রম করছে। তাহলে ভি দ্রুত অতিক্রম করছে, তাহলে কি হচ্ছে, আমি যদি এটাকে তুলনা করি বা তুলনা করলে কি পাবো, এন সমান আমি ভি পাবো না? তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি করে সেটাতে হচ্ছে কি আমার ভি দ্রুত অতিক্রম করা। তাহলে আমি বলতে পারি যে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটা হচ্ছে কি, ভি, ক্যাপিটাল ভি, তাই তো? তাহলে এটা থেকে আমি পেয়ে যাচ্ছি, যদি আমি এনটাকে এক হিসাবে একক ধরি তাহলে কত পাবো, এক সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে, ভি/এন
হবে না? হবে না, এটা উইক নিয়ম। তাহলে একক সংখ্যক পূর্ণ তরঙ্গের জন্য দৈর্ঘ্য কত হচ্ছে v/n। তাহলে এই যে একক সংখ্যক, এইটা কি আমার ল্যামডা, তাই না? তাহলে তরঙ্গের দৈর্ঘ্য কী পাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য যে পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য সেটা কী পাচ্ছি আমি v/n পাচ্ছি, তাই তো? তাহলে v/n আমি এটা কি পেলাম, এটা তো আমি ল্যামডা পেলাম, তাই না? তাহলে পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য বা তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে কি আমার ল্যামডা। পাচ্ছি না? পাচ্ছি না। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি, একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটাই আমার হচ্ছে ল্যামডা। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত v/n, সেই পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটা হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা সমান আমি বলতে পারি যে v/n, কারণ আমরা সংজ্ঞা অনুসারে জানি কি একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে এখানে কি হচ্ছে, একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য সৃষ্টি হচ্ছে। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটাই হচ্ছে কি, এখানে কি এক বসিয়ে দিয়েছি, n সংখ্যক হচ্ছিল তখন কি হচ্ছিল, v হচ্ছিল তরঙ্গের বেগ, ঠিক আছে? তাহলে এবার যখন আমি একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছি তখন কি হচ্ছে, পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হচ্ছে v/n হয়ে গেল। তাহলে v/n যেটা পাচ্ছি সেটাই তো আমার ল্যামডা পাচ্ছি। সংজ্ঞা অনুসারে কি জানি, একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে কি, সেটাই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি v/n। তাহলে এটা কি আমি বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে কি তরঙ্গ বেগ বাই কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কী সম্পর্ক পেলাম, এটাকে যদি আমি লিখি তাহলে v সমান আমি কী পাবো, v সমান আমি পাবো ল্যামডা ইন্টু n, তাই তো? এখান থেকে আমি যদি পাই তাহলে ল্যামডা ইন্টু n পেয়ে গেলাম। তাহলে আমি বলতে পারি যে তরঙ্গ বেগ সমান আমি কি পাবো, তরঙ্গ দৈর্ঘ্য গণিত কম্পাঙ্ক। বোঝা গেছে আশা করি। যদি না বুঝতে পেরেছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে এই যে আমি পেলাম সেটা কি হচ্ছে, তাহলে এখানে আমি দেখলাম যে একক সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটাই হচ্ছে কি v/n। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, আমি এখান থেকে মানে সংজ্ঞা পেয়ে গেলাম। এরপরে যদি তোমাকে বলি কি এখান থেকে পর্যায়কালের মানে পর্যায়কালটা কি হবে, রিলেশনটা বার করো পর্যায়কালের রিলেশন, তাহলে আমি কি দেখলাম এখান থেকে v সমান ল্যামডা ইন্টু n পেলাম। আবার n সমান আমরা কি জানি 1/t, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি বসাই তাহলে ল্যামডা ইন্টু 1/t যদি করি তাহলে কী পাবো, ল্যামডা বাই টি। তাহলে এখান থেকে আমি কি পাবো বলো, এখান থেকে আমি যদি পাই তাহলে কি পাবো, ল্যামডা সমান, এখান থেকে যদি ল্যামডা সমান আমি কি পাবো ভি গুণিত টি। পাবো না? পাবো না। তাহলে পর্যায়কাল যেটা হচ্ছে সেটা কি হচ্ছে তরঙ্গ বেগের সাথে গুণিত হচ্ছে সেই গুণফলটাই কার সাথে সমান হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটার সাথে সমান হচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সমান কি হচ্ছে, তরঙ্গ বেগ গণিত পর্যায়কাল। তাহলে এটা হচ্ছে কি পর্যায়কালের সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক, বা তরঙ্গ বেগের সম্পর্ক কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক। আবার এটা কি হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সঙ্গে সম্পর্ক। এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তোমাদের যদি পরীক্ষাতে আসে তাহলে এখান থেকে বসিয়ে দেবা, প্রথমে এইটা করে দেখিয়ে দেবা, তারপরে কি হবে এটা দেখিয়ে দেবা, ঠিক আছে? তো এরকম পরীক্ষাতে জিজ্ঞেস করবে কি রিলেশনটা বার করো। এরপরে আমরা দেখে নেবো যে কতগুলো সমস্যা, ঠিক আছে? অর্থাৎ ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল যেগুলো রয়েছে সেই নিউমেরিক্যালগুলো আমরা সলভ করার চেষ্টা করি এই নিয়ে। তাহলে এখানে দেখো আমি কতগুলো প্রবলেম আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখে নেবো যে প্রথম সমস্যা যেটা রয়েছে গাণিতিক সমস্যা, সেটা কী রয়েছে। তো জলের উপর বলেছে, জলের উপর সৃষ্ট তরঙ্গ সেকেন্ডে 1 মিটার দ্রুত অতিক্রম করে, ঠিক আছে? তার মানে কি কতটা দ্রুত অতিক্রম করছে, 1 মিটার দ্রুত অতিক্রম করছে, তাই তো? সেকেন্ডে, অর্থাৎ এটা আমার কি বলে দিয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি যে ভিটা আমার বলে দিয়েছে কত, 1 মিটার পার সেকেন্ড, তাই তো? সেকেন্ডে এত মিটার দ্রুত অতিক্রম করছে, তার মানে কি বেগটা রয়েছে, তরঙ্গের বেগটা আমাকে বলে দিয়েছে, তাই তো? তারপরে আমরা দেখে নেব অতিক্রম করে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাই তো? অর্থাৎ আমার ল্যামডাটা বলে দিয়েছে কত, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বলে দিয়েছে। তারপরে বলেছে এত সেন্টিমিটার হলে সেকেন্ডে কটি তরঙ্গ সৃষ্টি হবে, অর্থাৎ তরঙ্গ কতগুলো হবে সেটা আমাকে বার করে দেখাতে হবে। অর্থাৎ তরঙ্গ সৃষ্টি হবে, কতগুলো তরঙ্গের সৃষ্টি হবে সেটা আমরা কিসের সাহায্যে মানে বার করতে পারবো, কম্পাঙ্কের সাহায্যে, তাই তো? তাহলে এন সমান আমার কত বার করতে বলেছে, তাহলে এনটা আমি কতটা পাবো, তাহলে আমি এদের মধ্যে একটা রিলেশন কি জানি, কি সম্পর্ক জানি, ভি সমান এন ল্যামডা, তাই তো? তাহলে এটা আমরা একটু আগে দেখলাম। তাহলে এন সমান আমি কি পাবো, এন সমান আমি পাবো ভি বাই ল্যামডা, তাই না? তাহলে এখান থেকে আমি যদি বসিয়ে দিই তাহলে 1 বাই কত পাবো আমি, এটা দেখো মিটারে আছে, তাই তো? তাহলে আমাকে এটাকে কি করতে হবে, হয় এইটাকে মিটারে করতে হবে, নইলে এটাকে সেন্টিমিটারে করতে হবে। তাহলে আমি যদি এটাকে
এটা মিটার আছে, এটাকে আমি যদি 100 করে দিই, অর্থাৎ এটা সমান যদি 100 সেন্টিমিটার করে দিই, 100 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে আমি যদি এখানে বসে দিই 100 সেন্টিমিটার বাই 20, ঠিক আছে, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে, তার মানে কি কত পড়ে থাকছে, সেকেন্ড পড়ে থাকছে, তাই তো, এখানে সেকেন্ড পড়ে থাকছে, অর্থাৎ সেন্টিমিটার পার সেকেন্ড, এটাতে কি আছে সেন্টিমিটার, তাই তো, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে, সেকেন্ড পড়ে থাকছে, তাহলে এখান থেকে আমি কি পাবো, 5 পড়ে থাকছে, তাই তো, তাহলে আমার কি হবে অ্যান্সার 5 সেকেন্ড, তাই তো, সেকেন্ড ইনভার্স। তাহলে এই যে 5টা তরঙ্গ সৃষ্টি করছে, তার মানে কি সেকেন্ডে কতগুলো তরঙ্গ সৃষ্টি করছে, সেকেন্ডে 5টা তরঙ্গের সৃষ্টি হচ্ছে, তাই তো, তাহলে এখানে কতগুলো তরঙ্গ সৃষ্টি হচ্ছে, 5টা তরঙ্গের সৃষ্টি হচ্ছে সেকেন্ডে, 5টা তরঙ্গ, অর্থাৎ আমি বলতে পারি যে এটা কি ইনভার্স মানে কি পার সেকেন্ড, তাই তো, তার মানে কি সেকেন্ডে সেকেন্ডে 5টি তরঙ্গ উৎপন্ন হয়, ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেনটা আগে পড়বে, পড়ে কী কী বলেছে সেগুলো আগে লিখে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের ম্যাথমেটিক্যাল যে সলিউশনগুলো রয়েছে সেই সলিউশনগুলো খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি দেখে নিলাম যে জলের উপর সৃষ্টি তরঙ্গ সেকেন্ডে কত মিটার দূরত্ব যাচ্ছে, অতিক্রম করছে, অর্থাৎ পথ অতিক্রম করাটাই আমার কি তরঙ্গের বেগটা, অর্থাৎ সেকেন্ডে আমার দেখতে পাচ্ছি যে 1 মিটার দ্রুত অতিক্রম করে, সেই অতিক্রম করাটাই আমি কি জানি ভি, তরঙ্গর বেগ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে আমাকে কত, 20 সেন্টিমিটার, তাই তো, এটা সেন্টিমিটারে দিয়েছে, এটা মিটারে আছে, তাহলে আমাকে এটাকে কী করতে হবে, সেন্টিমিটারে করতে হবে, তাহলে এটাকে আমি সেন্টিমিটার করে কত করলাম, 100 করে নিলাম, তাই তো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাকে বলে দিয়েছে যে কী চেয়েছে, সেকেন্ডে কটি তরঙ্গেরও সৃষ্টি করবে, এবং কটি তরঙ্গের সৃষ্টি করবে তার মানে কি সেকেন্ডে যতগুলো তরঙ্গ সৃষ্টি হবে সেটাই হবে কি আমার কম্পাঙ্ক, তাই তো, তাহলে সেটা আমি বার করে নিলাম, এখান থেকে দিয়ে দেখতে পেলাম যে সেকেন্ডে 5টি কী হচ্ছে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, তাই তো। এরপরে আমরা তো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, বলেছে বায়ুতে শব্দের বেগ এত মিটার পার সেকেন্ড, তাই তো, 336 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি বলে দিয়েছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে শব্দের বেগটা কত বলে দিয়েছে, বেগটা বলে দিয়েছে 336 মিটার পার সেকেন্ড, তার মানে কি ভি সমান আমার বলে দিয়েছে 336 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাহলে ভি সমান আমরা বলে দিয়েছি। এরপরে আমরা দেখে নেব যে 712 হার্জ, ঠিক আছে, কম্পাঙ্ক, তার মানে কি আমাকে এনটাও বলে দিয়েছে কত, 712 হার্জ, তাই তো, কম্পাঙ্ক আমাকে বলে দিয়েছে। এরপরে আমাকে কি বলেছে দেখে নেব, তাহলে কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে এত মিটার যেতে, অর্থাৎ 470 মিটার যেতে সুরশলাকাটিকে কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে, তাই তো, তার মানে কি আমাকে এখান থেকে কত, এই যে এত মিটার যাচ্ছে, এই এত মিটার যেতে গেলে কতবার কম্পিত হতে হবে, বায়ুর যে শব্দের বেগটা রয়েছে, ঠিক আছে, এই যে সুরশলাকাটা, যে সুরশলাকাটা রয়েছে সেই সুরশলাকাটা কতবার কম্পিত হবে সেটা আমাকে বার করে দেখাতে হবে, অর্থাৎ কত মিটার এত মিটারে, ঠিক আছে। তার মানে কি আমি এখান থেকে আমি কী বার করতে পারবো, এখান থেকে আমি ল্যামডাটা বার করে নিতে পারবো, তাই তো, তাহলে ল্যামডা সমান আমার কত বেরোবে, ল্যামডা সমান আমরা কী জানি ভি বাই এন, ঠিক আছে, ল্যামডাটা সমান ভি বাই এন, বা ভি সমান এন ল্যামডা, ভি সমান এন ল্যামডা, এইখান থেকে আমি কী পেয়ে গেলাম, ল্যামডা সমান ভি বাই এন পেয়েছি, তাই তো, তাহলে আমি এখানে বসিয়ে দেবো মানগুলো, এটাও আরচে আছে, এটাও এসআই আছে, এটাও এসআই আছে, তাই তো, তার মানে কি কোনো রকম পরিবর্তন দরকার নাই, তাহলে 336 বাই 712, এটাকে কাটাকাটি করলে কত পাওয়া যাবে, এটাকে কাটাকাটি করলে দেখবে 0.47 এটা পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে এত মিটার, তাহলে এটা পাবো আমি কাটাকাটি করলে পরে, তোমরা কাটাকাটি করে দেখে নেবে। তাহলে এটাকে যখন কাটাকাটি করছি তখন আমি এটা পাচ্ছি, তার মানে কি এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য এইটা কি করছে, একবার পূর্ণ কম্পন সৃষ্টি করছে, তাই তো, আমরা কি জানি একবার পূর্ণ কম্পন হওয়াটাই হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি যেটা পেলাম এটা কি করবে, এত মিটার, অর্থাৎ এই যে এত মিটার পেলাম সেটা কি করছে, একবার কম্পন সৃষ্টি করছে, তাই না, তাহলে এই যে এটা কি করছে, অর্থাৎ আমি যদি কথায় লিখি তাহলে কি হবে, এত মিটার কি করছে, একবার কম্পন করছে, তাই তো, একবার এত মিটার যায় একবার কম্পনে, ঠিক আছে, এত মিটার যায় লিখে দাও, এত মিটার যায় একবার কম্পনে, তাহলে 1 মিটার কত, 1 মিটার যাবে কতগুলো কম্পনে, ঐকিক নিয়মে আমরা বার করব, তাহলে 1 মিটার যাবে কত 1/0.47 এতবার কম্পনে,
তাই তো? তাহলে আমাকে বলেছে যে 470 মিটার যেতে সূর্যালোকটি কতবার কম্পিত হবে বা কম্পন কতগুলো হবে, তাই তো? তার মানে আমি এখানে বসিয়ে দেবো 470 এত মিটার, তাহলে ঐকিক নিয়মে 1/0.47 0.47 ইন্টু 470, তাহলে এটাকে কাটাকাটি করলে আমি কি কত পাবো? 470, এটা দশমিকের জন্য 1, দুটো শূন্য, নিচে কত আছে 47, তাই তো? 47 ক্যান্সেল হয়ে গেলে এখানে 10 পড়ে থাকলো, তাহলে কত পাবো আমি? এটাকে করলে পরে আমি পাবো 10 ইন্টু 100, 1000, তাই তো? 1000 এত বার কম্পনে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তার মানে কি এত মিটার যাচ্ছে কতবার কম্পনে? 1000 বার কম্পনে। তাহলে এত মিটার যেতে গেলে আমাকে কতবার কম্পিত হতে হবে বা শব্দটাকে কতবার কম্পিত হতে হবে? সূর্যালোকটিকে কতবার কম্পিত হতে হবে? সূর্যালোকটিকে 1000 বার কম্পিত হতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে তরঙ্গের বিস্তার কি। তরঙ্গের বিস্তারটা হচ্ছে কি, সর্বাধিক সরণটা হচ্ছে ত্বরণের বিস্তার এবং দুটি সমদশা সম্পন্ন মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ একটি কণার দুটি সমদশা সম্পন্ন মধ্যবর্তী যে দূরত্বটা পাচ্ছি সেই দূরত্বটা হচ্ছে কি আমার শব্দের মানে যে তরঙ্গটা রয়েছে সেই তরঙ্গের দৈর্ঘ্য, ঠিক আছে? অর্থাৎ আজকে আমরা কি দেখলাম? তাহলে যতটা পর্যন্ত সরণ হচ্ছে সেটাই হচ্ছে কি সর্বাধিক সরণটা হচ্ছে কি বিস্তার, তরঙ্গের বিস্তার, এবং দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটাকে কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য বলছি, ঠিক আছে? আর একটা পূর্ণ তরঙ্গ কি বলছে? দুটি সমদশা সম্পন্ন কণার যে তরঙ্গটা রয়েছে, মাঝখানে যে তরঙ্গটা রয়েছে সেই তরঙ্গটাই হচ্ছে কি আমার একবার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এবার পর্যায়কাল কি বলছে? এই যে পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটা, অর্থাৎ এটা থেকে এটা যেতে যে সময়টুকু লাগছে সেই সময়টা হচ্ছে কি তরঙ্গ পর্যায়কাল, তরঙ্গের পর্যায়কাল, ঠিক আছে? কম্পাঙ্ক কাকে বলা হয়? তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি করছে সেই পূর্ণ তরঙ্গের সংখ্যাটাকে আমার কি বলছি? তরঙ্গের কম্পাঙ্ক বলছি। পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকে কি বলা হয়? তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়, ঠিক আছে? বা তরঙ্গ বেগ হচ্ছে একক সময়ে যে দ্রুত অতিক্রম করে কোনো কণা, ঠিক আছে? একক সময়ে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে, এই যে তরঙ্গটা যাচ্ছে সেই দ্রুত তরঙ্গটা একক সময়ে যতটা পথ যাবে, অর্থাৎ যতটা দ্রুত অতিক্রম করবে সেটাই হচ্ছে কি তরঙ্গ বেগ। তাহলে আশা করি বুঝতে পেরেছ। যদি কাউরি কোনো কিছু ডাউট থাকে তো কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।